বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা অবগত আছেন যে বাংলাদেশে একসময় প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রচলন ছিল। শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করে একটা অংশ বৃত্তি পরীক্ষায় প্রেরণ করতেন। সেই জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা সরকার পিটি প্যারেড করিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার নাম দিলেন জেএসসি পরীক্ষা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার নাম দিলেন পিইসি পরীক্ষা। 2010 সাল থেকে এই জেএসসি এবং পিইসি পরীক্ষা চলছিল। সেখানে কোনো কোটা ছিল না, কোনো পার্সেন্টেজ ছিল না, সকলেই পিইসি পরীক্ষা এবং জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করত। এর উদ্দেশ্য কী ছিল বা কতটা সেই উদ্দেশ্য সফল হয়েছে আমি সে কথা বলতে চাচ্ছি না। 2010 সালের পরে আজকে দীর্ঘ 16 বছর পর সেই মানদাতার আমলের শিক্ষা পদ্ধতি আবার সরকারের পছন্দ হয়েছে। সরকার 25 সালের বৃত্তি পরীক্ষা, যেটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, ডিসেম্বরে কী কারণে নিতে পারেনি সেটা আমাদের জানা নেই। সেই পরীক্ষাটা নিল এসএসসি পরীক্ষার আগে নিয়েছে। আজকে সেই পরীক্ষার রেজাল্ট হয়েছে। এখানে বলা ভালো যে মাঝখানে ক্লাস 6-এর একটা পরীক্ষা হতো এপ্রিল মাসে। ইম্পর্টেন্ট কয়েকটা সাবজেক্টের পরীক্ষাটার নাম ভুলে গেছি, এখন বয়স হয়েছে তো অতটা স্মরণ রাখতে পারিনি। তো এইভাবে সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থার উপরে যে কি বলা হয় যে নতুন নতুন সিস্টেম জারি করেছিলেন, যেটা বিদেশি পদ্ধতি। এক শ্রেণীর শিক্ষাবিদ বিদেশি অনেক প্রকল্প তারা হাতে নিয়ে আসে, হাজারে হাজারে কোটি টাকার প্রকল্প। এই প্রকল্প তারা সরকারকে একটা ভ্যাট দেয় এবং এই প্রকল্প বাংলাদেশের স্থানকাল পাত্রভেদ বিবেচনা না করে বাংলাদেশের শিক্ষার্থীর উপরে চাপিয়ে দেয়, যার ফলে শিক্ষার গুণগত মান কিন্তু হ্রাস পাচ্ছে। আপনারা জানেন যে যেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলি, তারা একটা কারিকুলাম চালু করেছিল। সেই কারিকুলামে ক্লাস 6-7-এ কোনো পরীক্ষাই ছিল না, হাতে কলমে শিক্ষা এবং এটার মান উন্নয়ন, এটার মানদণ্ড করা হয়েছিল ত্রিভুজ, চতুর্ভুজ এগুলোর মাধ্যমে। এবং প্রতিদিন হ্যান্ডিক্রাফটস তৈরি করে ক্লাসে নিয়ে আসতে হতো। হ্যান্ডিক্রাফটস তৈরি করা একটা সময়ের ব্যাপার এবং একটা ব্যয়বহুল। গ্রামের নুন আনতে যাদের পান্তা ফুরায় সে সমস্ত লোকেরা অনেকেই আমাদেরকে ফোন করে বলতেন যে স্যার, হ্যান্ডিক্রাফটস তৈরি করতে ওরা মজা পেত। আর্ট পেপার কেটে বিভিন্ন ফুলের নকশা, বিভিন্ন কলমদানি, এই আমার নাম অজানা অচেনা অনেক
হ্যান্ডিক্রাফটস তৈরি করে আনতে হতো। এটা একটা ব্যয়বহুল সময়ের ব্যাপার। আর্ট পেপার, রঙিন পেপার, এগুলো দিয়ে হ্যান্ডিক্রাফটস তৈরি করে প্রতিদিন ক্লাসে আনতো। ক্লাসরুম, টিচার্স কমন রুম, এগুলোতে অনেকটা আবর্জনায় পরিণত হয়ে যেত। এটা একটা বোঝা ছিল গরিব মানুষের জন্য, যারা ছেলেকে 10টা টাকা রিক্সা ভাড়া দিতে পারে না, একটা টিফিনের জন্য 10টা টাকা দিতে পারে না। এমনও শুনেছি যে বাসা থেকে না খেয়ে আসে, স্কুলে একটা রুটি একটা কলা, এটাই তার ওই দিনের আহার। এমন ছেলেও আছে কোথাও কোথাও। তাদের উপর যদি মরার ফুর খাড়ার ঘা যদি চেপে দেওয়া হয় সেই হ্যান্ডিক্রাফটস তৈরি। আপনাদের স্পষ্ট মনে আছে, ক্লাস 6 বা 7 একটি মেয়ে, সে লাইভে এসে বলেছিল যে আমাদের ক্লাসে ডিম ভাজা শিখায়। তো এটা তো আমার মনে হয় যে ফাজলামি ছাড়া আর কিছু না। একটা মেয়ে বলে ডিম ভাজা আমাদের মা খালারা ক্লাসে ডিম ভাজা শিখিনি। তো তারা তো পারিবারিকভাবে মা খালা থেকে ডিম ভাজা শিখেছে। তাদের ডিম ভাজা তো সময়ও বেশি লাগে না, আর ডিম ভাজার স্বাদও কম নয়। তা আমাদের স্কুলে গিয়ে ডিম ভাজা শিখতে হবে কেন? এই ছিল সরকারের শিক্ষা ব্যবস্থা। আর একটা বাস্তব সত্য কথা না বললেই নয়, নুরুল ইসলাম নাহিদের আমলে প্রশ্ন হলে যাওয়ার আগেই প্রশ্ন বের হয়ে যেত। নাসিম সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন স্বতঃসিদ্ধ কথা যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আউট হয়েছিল। নাসিম সাহেব গায়ের জোরে খামখেয়ালি করে সেই মেডিকেল টেস্ট পরীক্ষা তিনি বৈধ রেখেছেন, তিনি মেনে নেননি। অনেকেই ধারণা করেছে ওই নাসিম সাহেবের আমলে যারা মেডিকেলে ভর্তি হয়েছে তারা অপারেশন করতে গিয়ে কিডনি কেটে ফেলবে। বর্তমানে ডাক্তারদের এই অবস্থা, এটা আমরা অনেক জায়গায় দেখি। আমি দুর্নাম করছি না, ডাক্তার এবং রুগী মারামারি করে, পাশে মানুষ কান্নাকাটি করে, ডাক্তাররা বসে সিগারেট খায়, আরও কিছু খায়। এই হলো অবস্থা। তো ডাক্তাররা চেম্বারে না গিয়ে প্রাইভেট চেম্বারে রুগী দেখে, অথচ শিক্ষামন্ত্রী তার শোষণের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে শিক্ষকদের উপরে। কোনো শিক্ষক যদি বাহিরে প্রাইভেট পড়ায় কোচিং করে তার এমপিও বাতিল হবে। শিক্ষামন্ত্রী শিক্ষকদের উপরে এবং শিক্ষার্থীদের উপরে যেভাবে নির্যাতন এবং শাসনের স্টিম রোলার চালাচ্ছে, সে তো মনে করতেছে যে আমি অধিক সতর্কতা। এইটা অধিক সতর্কতা না, এটা আমি চ্যালেঞ্জ করে বলবো। এতে আমার মনে হয় যে এটা কোনো অপরাধের কথা বলছি না, এটা হুঁশিয়ারি না, এটা ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এটা সতর্কতা নয়, এটা কাউন্সেলিং নয়, এটা অ্যাডভাইস নয়, এটা শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অধিকতর ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। আমি যখন ফরিদপুরে ছিলাম তখন আমার নিকট অভিযোগ আসছে, এক শিক্ষকের ভয়ে ছেলেরা ক্লাস থেকে পালায়। শিক্ষকের ভয় ক্লাস থেকে পালায়, কিন্তু না, শিক্ষককে ভয় করতে হবে। শিক্ষকের ভয়ে আমরা ক্লাসে অ্যাটেন্ড করব, মনোযোগী হব। তাই শিক্ষকের ভয় যদি ক্লাস থেকে পালায়, সে তো শিক্ষক নয়, সে তো বাঘ, সে তো হিংস্র প্রাণী। আমাদের শিক্ষক ছিলেন বাংলা ডিপার্টমেন্টের নাট্যকার মমতাজউদ্দিন আহমেদ স্যার। কখন তার ক্লাস হবে আমরা অধিক আগ্রহে বসে থাকতাম। অন্য ডিপার্টমেন্টের
ছেলেমেয়েরাও তার ক্লাস শুনতে আসতো। ঘন্টা পরে ঘন্টা, কি মজা! আমরা রসিকতা করে কোল্ড ড্রিঙ্কস, ডাব ক্লাসে নিয়ে স্যারকে খাইয়ে দিতাম এবং স্যার ঘন্টার পর ঘন্টা ক্লাস দিত। স্যার মিরপুর থাকতো, এই মিরপুর থেকে গিয়ে ক্লাস দিতেন। শিক্ষকের ভয়ে আমরা ক্লাসে অ্যাটেন্ড করব। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ভোলা যে ঘটনা ঘটে গেল, ভোলার ঘটনাটা কি? ভোলার ঘটনাটা এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, সেটা হলো এই যে ওখানকার প্রশাসন, ওখানকার হল সুপার, ওখানকার প্রিন্সিপাল, ওখানকার প্রফেসর যারা আছেন, তারা এই শিক্ষামন্ত্রীর যে নির্দেশনা, এটাকে ক্যারি আউট করতে গিয়ে, এটাকে ফলপ্রসূ করতে গিয়ে তারা ডরে ভয়ে যে ধরনের ওই ঘাড় ফিরালে রেসপেল্ড হয়ে যাবে, যে ধরনের কড়াকড়ি করেছেন, এতে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে গেছে। তারপরে অভিভাবকরা অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হয়ে গেলে মানুষ যেটা করেছে সেটাও ঠিক নয়, এটাও আমরা নীতিগতভাবে সাপোর্ট করি না। তবে এরকম পরিবেশ তো আর কখনো হয়নি। কোনো শিক্ষামন্ত্রীর আমলে এরকম পরিবেশ হয়নি যে পরীক্ষা দেওয়ার পরিবেশ অনুকূলে না থাকায় তারা হল ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, ইট পাটকেল মেরেছে, এরকম তো আমরা কখনো দেখিনি। তা আমি শাসন করব, আমার শাসনের বিরূপ প্রতিক্রিয়া হবে, এমন শাসন তো আমরা করব না। তা যাই হোক, এখন বলতেছে যে নকল করতে না পেরে তারা এটা করেছে। আসলে বিষয়টা আমার মনে হয় এরকম কি না জানি না, এটা খতিয়ে দেখা হবে। নকল করতে না পেরে, নকল করতে তো সারা বাংলাদেশে এখন নকলের কি আছে। তা আমি যেটা বলছিলাম যে এই যে বৃত্তি পরীক্ষা আজকে রেজাল্ট হয়েছে, আমার স্কুল থেকে 15 কিংবা 16 জন পরীক্ষা দিয়েছিল এবং আমি চেষ্টা করেছিলাম ওদের কিছু কোচিং করার জন্য, কিছু গাইডলাইন দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, আমার কোনো ছেলে ট্যালেন্ট পুল বৃত্তি পায়নি। 50% জেনারেল বৃত্তি পেয়েছে। তো আমরা সরকারকে এবং দেশের যে নীতি নির্ধারক যারা আছেন, আমরা বলবো এই শিক্ষা অঙ্গনটাকে আপনারা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করুন। কয়েকদিন পর পর সেই 10 সালের যে শিক্ষানীতি, এরপরে আপনারা একটার পর একটা এই কাঠামোবদ্ধ প্রশ্ন, স্ট্রাকচার প্রশ্ন, সেই সৃজনশীল প্রশ্ন, সেই SBA, কত রকমের সিস্টেম করেছেন, কিন্তু লেখাপড়ার মান কি দাঁড়িয়েছে? আজকে ইন্টারমিডিয়েট পাস করা বা ইন্টারমিডিয়েট পড়া কোনো ছেলে মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় যে আন্ডার কোন পার্ট অফ স্পিচ, আমার মনে হয় অধিকাংশই বলতে পারবে না। যদি কাউকে বলা হয়, সে হাসতে হাসতে রূপে প্রবেশ করলো কোন টেন্স। তাই এইটাকে তুমি যদি সিম্পল সেন্টেন্সে পরিণত করো, পারবে কিনা আমার সন্দেহ। একেবারেই স্বাভাবিক গ্রামার, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা শুধু পাস্ট টেন্স আর ফিউচার টেন্স তা নয়, ডিগ্রি সেন্স, এবং সেন্টেন্সটাকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে স্কুলোমেটারি থেকে আবার অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে অপটেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, এই জাতীয় কনজুগেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি একজন শিক্ষক হিসাবে আমি আমার নিজের স্কুলের কথাই বলি, মাঝে মাঝে গিয়া জিজ্ঞাসা করি, কিছুই পারে না, টিচারদের বুক কালো হয়ে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম, নান ক্যান ডু ইট, এটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স?
বলতে পারে না। আমি বললাম যদি এইটা নেগেটিভ হয় তাহলে এটার পজিটিভ কী হবে, এমন একটা জিনিস পানেরা। তো শুধু এইটা নয়, আমি শিক্ষা ব্যবস্থাকে খাটো করার জন্য বলছি না, আমি একটু কানে পানি দেওয়ার জন্য বলছি। আমি গাজীপুর জেলার একটা গভর্নমেন্ট স্কুলে 17 সাল থেকে এ পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, তৌফিক দেন, আরও কিছুদিন আসি হয়তো। তো আমি এখানে সেই প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এবং স্টাফ নিয়োগের ডিজির প্রতিনিধি হিসেবে কাজ করেছি। আমি দীর্ঘ বছর কাপাসিয়া উপজেলা এবং গাজীপুর উপজেলায় স্টাফ, শুধু সহকারী শিক্ষক বাদে NTCR-এর মাধ্যমে তো এখন শুরু হয়েছে, কিন্তু এই বছরখানেক যাবৎ এই সরকার আসার পর থেকে শুরু হয়েছে। তার আগ পর্যন্ত 24 সাল পর্যন্ত আমি বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং স্টাফ নিয়োগ দিয়েছি। স্টাফ নিয়োগে 8 পাস চাওয়া হয়, কিন্তু নামও লিখতে পারে না এমন লোককে শেষ পর্যন্ত কমিটি নিয়োগ দিয়েছে। কমিটি ডোনেশনের নামে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, বাধ্য হয়ে দিতে হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগে বিশেষ করে ইংরেজি গ্রামার এবং বাংলা গ্রামার, আমি অঙ্কের টিচার না, অঙ্ক আমি জাজ করতে পারিনি। ইংরেজি গ্রামার এবং বাংলা গ্রামার মানে এতটা দুর্বল যেটা বলার মতো না। আমি যদি বলি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই থেমে থেমে এইটা বাংলা ব্যাকরণে কি বলে? অনেকেই পারে না, অনেকেই বলে না। লোকটি ধীরে ধীরে আসিতেছে, ধীরে ধীরে এগুলিকে কি বলে? তো যদি বলি যে কর্মপ্রবচন কাকে বলে, পারে না। এগুলো যদি তদ্ভব শব্দ সম্পর্কে একজন শিক্ষকের, বাংলা শিক্ষকের ভালো ধারণা নেই। আমি শিক্ষকদের দুর্নাম করতেছি না, তো এই জাতীয় শিক্ষক নেওয়া হয়। তদ্ভব প্রভৃত বাংলা এই ধারণাটা নেই। তো কি বলবো, এটা আমি আর বলতে পারতেছি না। তো ডিগ্রি সম্পর্কে, টেন্স সম্পর্কে এবং কি বলা হয় সেন্টেন্স সম্পর্কে, বিভিন্ন ধরনের সেন্টেন্স এবং সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি চেঞ্জ, এই সিম্পল। তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই জাতীয় জিনিস, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এরকম কিছু মৌলিক গ্রামার সম্পর্কে, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো এইগুলো খুব কম লোকই পারে, এগুলো বলে লাভ নাই। আমরা তো চাকরি জীবন শেষ করে দিলাম, আমরা তো ইংলিশে লেখাপড়া করি নাই। আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত যতটুকু ইংরেজি বাংলা গ্রামার পড়েছি, এটা দিয়েই তো এই পর্যন্ত চলে আসছি। আর বিশ্ববিদ্যালয় তো আমরা হয়তো ইংলিশ মিডিয়াম, ইংরেজি ভাষায় বইগুলো পড়েছি, বা টিচাররা 55 মিনিট ইংরেজিতে লেকচার দিয়েছেন, আমরাও প্রশ্নগুলো 2-1টা ইংলিশে লিখেছি, 2-1টা বাংলায় লিখেছি। এইভাবে কিছুটা ইংলিশের প্র্যাকটিস। আমরা যে ভালো ইংরেজি জানি না সেটা কখনোই বলবো না। ইংরেজি বিদেশি ভাষা, এটা রপ্ত করা আমাদের জন্য অনেকটা কঠিন। কিন্তু স্কুল লেভেলে একজন শিক্ষাবিদ বলেছিলেন যে ইংরেজি এই বাংলাদেশের স্কুল লেভেলে কোনো ইংরেজি শেখানোই হয় না, ইন্টারমিডিয়েটে কিছু ইংরেজি শেখানো হয়। তা আমি আমার বড় ছেলের কথা বলছি, সে জেলা লেভেলে অত্যন্ত নামি দামি একটা স্কুলে পড়াশোনা করেছে এবং ভালো রেজাল্ট করেছে, এবং ইংলিশের ভালো টিচার বাসায় এনে লেখাপড়া ইংরেজি শিখিয়েছিলাম। আমার ছেলে একদিন একটা কথা বলেছেন যে আব্বু, ইংরেজি গ্রামার এবং বাংলা গ্রামার যতটুকু শিখেছি কমার্স কলেজ থেকে শিখেছি। আবার ছোটো ছেলে, সে নটরডেম কলেজের থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে। তো ইংরেজি এবং বাংলা গ্রামার
তারা ওই কলেজ থেকেই যতটুকু শিখেছে। আমার বড় ছেলে ওর যে কমার্স কলেজে একজন ইংলিশ বাংলা ম্যাডাম ছিল হিন্দু, সে যখন মারা যায় তার অন্ত্যেষ্টিক্রিয়ায় আমার ছেলে যায় এবং চোখের পানি ফেলে অঝরে কাঁদে। সাংবাদিকরা তাকিয়ে আছে কী জন্য? সে বলল যে ম্যাডাম আমাদেরকে যেভাবে বাংলা গ্রামার শিখিয়েছেন, অল্প বয়সের ম্যাডাম, যেভাবে বাংলা গ্রামার শিখিয়েছেন, ওনার মতন একজন শিক্ষক থাকার দরকার ছিল, আমরা ওনাকে ভুলতে পারবো না। এই হলো শিক্ষক। আমার জীবনেও আমি আমার স্কুল জীবনে আমি ভালো ইংরেজি গ্রামারের শিক্ষক পেয়েছি, ভালো বাংলা গ্রামারের শিক্ষক পেয়েছি। সেখান থেকেই যৎসামান্য শিখেছি এবং পরবর্তীতে তো কলেজ লেভেলে এসে তো আসলে আমি আবার ইংরেজি বাংলা অতটা শিখতে পারিনি। তো ঢাকা কলেজে আমাদের মাহমুদ রশিদ নামে একজন ইংরেজি স্যার ছিলেন। তিনি আমাকে যেভাবে ইংরেজি শিখিয়েছেন, আমি যেই স্যারের কথা বলবো যে আমার মমতাজউদ্দিন স্যার, উনি তো আর গ্রামার পড়ান নাই, উনি বাংলা সাহিত্য পড়িয়েছেন। তো আসলে ভালো শিক্ষকের দরকার। ভালো শিক্ষক ছাড়া, ভালো বীজ ছাড়া ভালো ফসল জন্মে না। তো আমরা আশা করি যে স্কুলগুলোতে যাচাই বাছাই করে, এখন তো এনটিসি এর মাধ্যমে নিয়োগ হচ্ছে, আশা করি ভালো শিক্ষক নিয়োগ হবে। ইদানিং আমি রংপুর বা দিনাজপুরের একটা ছেলেই বলবো, তাকে দেখছি যে অনলাইনে যে বিভিন্ন ধরনের টিচিং দেয়, আমি তাকে প্রশংসা করি। তার কোরআন হাদিস বা কিয়াস এবং তাফসির এবং তার ম্যাথমেটিক্স, ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার সম্পর্কে, ইতিহাস সম্পর্কে তার যে এত ধারণা, এটা তার কাছে আমার শিখতে ইচ্ছা করে। আমি তার দীর্ঘ হায়াত কামনা করছি। বাংলাদেশের লেখাপড়ার মান উন্নয়ন হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।